প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। শিক্ষা মন্ত্রণালয় হুটহাট সিদ্ধান্ত পরিবর্তন করছে কিংবা নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, আর কোনো নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা মানে রাষ্ট্রের অর্থ খরচ। তো অর্থ খরচটি যদি ঠিক জায়গায় হয় তাহলে ঠিক আছে, আর যদি অপচয় হয়, কোনো সিদ্ধান্ত অপরিকল্পিতভাবে নেওয়া হয়ে থাকে প্রপার রিসার্চ ছাড়া, হোমওয়ার্ক ছাড়া, তাহলে সেইটি আমাদের কোনো কাজে আসছে না বা আসবে না। আর আমরা আমাদের দেশের যে অবস্থা, তাতে করে আমরা কোনো এক্সপেরিমেন্ট করা, বুঝবার জন্য যে করে দেখি কি হয়, কয়েক কোটি টাকা মাঝখানে নষ্ট হয়ে গেল, তো এইটি আমরা আসলে অ্যাফোর্ড করি না। আর এমন কতগুলো বিষয় আছে যেটি আমাদের এক্সপেরিমেন্ট না করলেও চলে, অন্যরা করে রেখেছে, আমাদের শুধু সেগুলো কপি করলেই হতে পারে, এমন কতগুলো বিষয় আছে। তো সেই সব বিষয়ে দেখা যাচ্ছে যে হুটহাট নেওয়া কোনো সিদ্ধান্তে আমাদের আর্থিক অপচয় হচ্ছে। তো এই সব রোধ করা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক কালের ঘটনা এটি। যেমন আগে থেকেই চলছিল আমাদের দেশে স্কুল ফিডিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের স্কুলে খাবার দেয়া। তো সেইটি পুরো দেশে চলছিল না, পাইলট প্রকল্প হিসাবে কিছু জায়গায় চলছিল। আর বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা সারা দেশকে কভার করবে, পুরো দেশকে, সব প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা যাতে দুপুরে স্কুলে খেতে পারে। তো এইটি দেখলাম লেজে গোবরের অবস্থা। অর্থাৎ যেই সব ঠিকাদাররা দায়িত্ব পেয়েছেন তারা ঠিকঠাক হাইজিন মেনটেন করে খাবার সাপ্লাই দিচ্ছেন না, এবং প্রায়শই বাচ্চারা বাসি পচা খাবার খেয়ে অসুস্থ হচ্ছে। তো আমাদের মতো দেশের জন্য এটি একটি সহজ কাজও না, আমি কিন্তু এটি বলবো না যে এটি খুব সহজ কাজ, বাট কাজটি করতে হবে। যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাইলট প্রকল্প হিসাবে চলছে, সেইটিকে আরও আপগ্রেড কীভাবে করা যায়, সেইটিকে আরও হাইজেনিক কীভাবে করা যায় যাতে বাচ্চারা বাসি পচা খাবার খেতে বাধ্য না হয়, সেখানে জবাবদিহির ব্যবস্থা করতে হবে। জবাবদিহির ঘাটতি থাকলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যারা এই কাজের সঙ্গে যুক্ত। আর সেটি সহজ কাজ না, পুরো বাংলাদেশেই আমরা এই বিষয়টি দেখব। স্থানীয় পর্যায়ে স্থানীয় ঠিকাদারেরা, যাদের একমাত্র উদ্দেশ্য হলো লাভ, প্রফিট, সেখানে ইথিক্সের কোনো ব্যাপার নেই, বিজনেস ইথিক্সের কোনো ব্যাপার নেই, কখনোই ছিল না। তো তাই বলছিলাম যে এই ব্যাপারটি আসলে সহজ নয়, বাট অসম্ভবও নয়। তো সরকারের উচিত এই বিষয়টি নিশ্চিত করা, এবং আন্তরিকভাবে চেষ্টা করলে সেটি সম্ভব বলে মনে করি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছায়, কারণ তিনি দেশে আসার পর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন দেখছি, স্কুল শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে তার ভালোবাসা আমরা দেখেছি। তিনি বলবার চেষ্টা করছেন যে তাদের অনেক কিছু দরকার, এবং বিদেশে বাচ্চারা কত ভালোভাবে সুন্দরভাবে স্কুলে যায়। হ্যাঁ, তিনি যে এই দেশে 17 বছর ছিলেন, সেখানকার নান্না মুন্নারা যেভাবে স্কুলে যান, সেজে গুজে, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, পরিপাটি, সেইটি আমাদের দেশের বাস্তবতা না। শহরাঞ্চলের বিষয়টি ভিন্ন, বাট এখনও বাংলাদেশে গ্রাম নির্ভর দেশে, পুরো বাংলাদেশে সব কয়টি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চারা ইউনিফর্ম পরে স্কুলে যাবে, সবার স্কুল ব্যাগ থাকবে, সবার পায়ে অক্সফোর্ড শুজ থাকবে। বিষয়টি বাস্তব না আমাদের দেশের জন্য। তো দেখলাম সরকারের পক্ষ থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়া হবে সরকারিভাবে, ফ্রি জুতো দেওয়া হবে, আর খাবার তো আগে থেকে দেওয়াই হচ্ছে। সো প্রিয় দর্শক শ্রোতা, এটি নিয়ে আগেও কথা বলেছিলাম, বাট প্রথমটি সমর্থন করছি, স্কুলে বাচ্চাদের খাবার দেওয়া। তো আর পরের দুটো সমর্থন করতে পারছি না। আগেও বিরোধিতা করেছিলাম, এটি বাস্তবসম্মত নয়। আর বাংলাদেশের কোনো অভিভাবক সরকারের কাছে ফ্রি ইউনিফর্ম, ফ্রি স্কুল ব্যাগ, ফ্রি জুতো চাইনি। যদি বাচ্চারা ঠিকঠাক স্বাস্থ্যসম্মত উপায়ে একটু খাবার খেতে পারে স্কুলে, সেটি তাদের মনোযোগ ধরে রাখবে দীর্ঘ সময়ের জন্য। বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে অনেক বাচ্চার বাসায় পুষ্টিকর খাবার খাবার সুযোগ নেই সকলেরই। তারা একটু ভালো খেলো, একটি ডিম খেলো স্কুলে, একটি কলা খেলো, ফ্রেশ এক টুকরো পাউরুটি খেলো, সেটি একটি প্রণোদনা হিসেবে কাজ করবে তাদের জন্য পরের দিন স্কুলে ফিরে আসতে। তো সেই বিবেচনায় সেটি প্রশংসনীয়, এবং সেটি চলতে পারে, এবং শুধু চলতে পারে না, ভালোভাবে চলতে দেওয়া উচিত। আর সেটি ভালোভাবে করতে গেলে সেখানে অর্থের ব্যাপার আছে। 1-2 কোটি টাকার কোনো বিষয় না, সেটি শত কোটি টাকার বিষয়। তো সেই কাজটি আমরা ঠিকমতো গুছিয়ে করতে পারছি না, আমাদের সীমাবদ্ধতা আছে। পাশে যুক্ত হয়েছে ফ্রি ইউনিফর্ম, ফ্রি জুতো।
স্কুল ব্যাগ। যাই হোক, আমি মনে করি সরকারের এটি একটি উচ্চাভিলাষী পরিকল্পনা এবং এইটি ল্যাজে গোবরে হবে। এইসব দায়িত্ব যেসব ঠিকাদারদের দেওয়া হবে তাদের পকেট ভারী হবে, এখানে দলীয় কিছু নেতাকর্মীর ব্যাপার থাকবে। এখন আমরা যেটি দেখছি, সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য যে শুমারি চলছে, সেই শুমারিতে কারা নিয়োগ পাবে, শুমারির তথ্য সংগ্রহকারী সুপারভাইজার হিসেবে এখানে সরকারি দল, বিএনপি, ছাত্র দল, যুব দলের সঙ্গে উপজেলা প্রশাসনের এক ধরনের একটি যুদ্ধাবস্থা চলছে। তো তখন এটিই চলবে, কাজ কম হবে। ছাত্র দল, যুব দল, বিএনপির মূল দল, তারা ঠিকাদারি চাইবে, তারা সাপ্লায়ার হতে চাইবে, তারা এগুলো বাস্তবায়ন করতে চাইবে এবং অন্যরা এখানে আসলে কিংবা সুযোগ পেলে তারা বলবার চেষ্টা করবে আওয়ামীদের নেওয়া হয়েছে, জামায়াতের লোককে নেওয়া হয়েছে, আমাদের নেওয়া হয়নি। জানি আমরা এই অভিযোগগুলো আবার আসবে, সে একটি ল্যাজে গোবরে অবস্থা হবে। আগাম বলে রাখছি, সরকারের এই সিদ্ধান্ত বিষয়ে আমি খুব অপটিমিস্টিক বোধ করতে পারছি না, খুব বেশি আশাবাদী আমি নই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কী ভাবছেন বিষয়টিতে দয়া করে কমেন্টে জানাবেন। আচ্ছা, তো এইটি তো গেল সাবেক পরিকল্পনা। তো সদ্য আরেকটি পরিকল্পনা যুক্ত হয়েছে, এইটি গত রোববার জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার 16 আগস্ট তিনি বক্তব্য রাখছিলেন প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে, সেটি ময়মনসিংহে। সেখানে তিনি বক্তব্য প্রদানকালে চিফ গেস্ট হিসেবে তিনি সরকারের একটি পরিকল্পনার কথা আমাদের জানালেন। সেটি হলো প্রাথমিকে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াবার জন্যে, তার বক্তব্যটি এরকমই ছিল, প্রাথমিক শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াবার জন্যে ইংরেজি বিষয়ে লিখিত পরীক্ষার পাশাপাশি স্পিকিং টেস্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছে সরকার, পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপাত দৃষ্টিতে খুবই আকর্ষণীয় একটি প্রস্তাব মনে হতে পারে, অনেকে ভীষণ খুশি হয়ে যেতে পারেন, যাক ভালোই হলো, আলহামদুলিল্লাহ। প্রাথমিক পর্যায় থেকে বাচ্চাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবার চেষ্টা করছেন অক্সফোর্ড এডুকেটেড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, অনেকে তাকে প্রশংসায় ভাসিয়ে দেবেন, হতে পারে সেটি। বাট এইটি একটি বিশাল বড় শুভঙ্করের ফাঁকি এবং এইটি একটি অপ্রয়োজনীয় পরিকল্পনা, অবাস্তব, অপ্রয়োজনীয় এবং সেই জন্যে অগ্রহণযোগ্য। প্রিয় দর্শক শ্রোতা, বুঝিয়ে বলছি কেন। বলা হচ্ছে যে প্রাথমিকের বাচ্চাদের যোগাযোগ দক্ষতা বাড়াবার জন্য স্পিকিং টেস্ট, তার মানে একটি টেস্টে জোর দেওয়া হচ্ছে, বাচ্চারা কতটুকু ইংরেজি শিখেছে সেই টেস্ট তাদের দিতে হবে, একটি টেস্টে বসতে হবে, পরীক্ষায় বসতে হবে। এইটি না করে যদি হতো যে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্যে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবার বিষয়টিও থাকবে সেখানে, তাহলে ঠিক ছিল। তো প্রাথমিকের বাচ্চাদের মন্ত্রী বলছেন স্পিকিং টেস্ট হবে, কারণ তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেবেন শিক্ষকরা, আর তাদের প্রগ্রেস কেমন হয়েছে প্রগ্রেস মেজার করবার জন্য একটি টেস্ট হবে, আর টেস্ট না হলে তো প্রগ্রেস মেজার করা যাবে না। তো এই সব কিছু স্বাভাবিক সাধারণ মনে হতে পারে, বাট মোটেই বিষয়টা এরকম না। বাস্তবতা হলো এই যে প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষকরা বাচ্চাদের স্পোকেন ইংলিশ পড়াবেন, আমি দুঃখিত, প্রাথমিকের শিক্ষক অনেকে আমাকে দেখছেন কিংবা দেখবেন, আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, তো অসম্ভব রকমের শ্রদ্ধা করি আমি তাদের। তারা আমাদের ভিত্তি গড়ে দেন, আমাদের আগামীতে পথ চলবার বন্দোবস্তটি, প্রথম সিঁড়িটি তারাই আমাদের দিয়ে দেন, সেই জন্য তাদের প্রতি অপরিসীম শ্রদ্ধা আছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্পোকেন ইংলিশ পড়াবার যোগ্যতা কজন রাখেন? যেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা 2-4টি ব্যতিক্রম বাদে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রমিত বাংলায় কথাই বলতে জানেন না। এটি খুব খুব দুঃখজনক, ভয়াবহ দুঃখজনক চিত্র একটি দেশের শিক্ষা ব্যবস্থার, একটি দেশের ভাষিক যোগাযোগের ভয়ঙ্কর চিত্র এটি। প্রিয় দর্শক শ্রোতা, মাই হার্ট ব্লিডস আমি যখন কথা বলছি, অসম্ভব, অগ্রহণযোগ্য, এটি হতে পারে না। পৃথিবীতে কোনো দেশ নেই যেই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই দেশের তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বলতে পারেন না, এমন দেশ নেই, থাকতে পারে না। বাংলাদেশে এটি সম্ভব। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমিত বাংলায় কথা বলতে পারেন না, লেট অ্যালোন ইংলিশ, ইংরেজির তো প্রশ্নই ওঠে না। কলেজ পর্যায়ে বেশিরভাগ শিক্ষক যারা ইংরেজি পড়াচ্ছেন, আমি দুঃখিত, কলেজ শিক্ষক যারা আমাকে দেখছেন তাদের মনে কষ্ট হতে পারে, বাট এটি বাস্তবতা। তারা ইংরেজিতে কথা বলতে জানেন না, তারা শুধু গ্রামার পড়ান, নির্দিষ্ট টেক্সট বুকটি পড়ান, গাইড বই দেখে দেখে অনেকে পড়ান,
নানা রকম ফন্দে ফিকির আছে এখানে, সিস্টেমকে বাইপাস করে তারা তাদের শিক্ষকতার কাজটি চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা এই যে না তারা ভালো ইংরেজি লিখতে পারেন, না তারা ইংরেজিতে কথা বলতে পারেন। একটু অপ্রাসঙ্গিকভাবে বলছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম বেশ কয়েক বছর, বিভিন্ন এপিসোডে উল্লেখ করেছি। প্রাসঙ্গিকভাবে বলছি, আমি একসময় নিউ ইয়র্কে ছিলাম। তো সেখানে আমি তখন ব্যাচেলার ছিলাম, আমার রুমমেট ছিলেন আরও 2-4 জন বাংলাদেশি। তো একজন বাংলাদেশি ভদ্রলোককে পেয়েছিলাম যিনি বাংলাদেশে কলেজে পড়াতেন, এমপিভুক্ত একটি কলেজের শিক্ষক ছিলেন, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন ইংরেজির। তো তিনি আমাদের রুমমেট ছিলেন, ঠিক আছে। তো মাঝে মধ্যে হাঁটতে বেরোতাম, ছুটি অবকাশ মিলে গেলে সবার হাঁটতে বেরোলে আমেরিকানদের সঙ্গে আমাদের গল্প হতো। তো আমেরিকানরা জানতে চাইতেন আমরা দেশে কে কী করতাম। তো আমার সেই রুমমেট বলতেন যে আমি দেশে অধ্যাপনা করতাম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। তো আমেরিকানরা খুব ইমপ্রেসড হতো শুনলে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো তখন তারা জিজ্ঞেস করতেন তুমি কি পড়াতে? তখন তিনি তাদের বলতেন আমি বাংলা পড়াতাম, মাদার টাং। কিন্তু আমরা জানতাম বা আমাদের বলা হয়েছিল তিনি ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তা আমি একদিন কৌতূহলে জিজ্ঞেস করলাম, কৌতূহলী হয়ে, যে আপনি আমাদের বলেছিলেন ইংরেজি পড়াতেন, আর বাইরে আমেরিকানদের বলছেন বাংলা পড়ান বা বাংলা পড়াতেন, কোনটি সত্যি? তো তিনি বলতেন দুটোই সত্যি। তা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কীভাবে? তখন তিনি বললেন আপনাদের যেটি বলেছিলাম সেটি সত্যি, আমি ইংরেজিই পড়াতাম। আর আমেরিকানদের বলেছি বাংলা পড়াতাম, সেটি সত্যি এই জন্যে যে সেটি আমাকে বলতে হয়েছে আত্মরক্ষার জন্যে, শুধু নিজের আত্মরক্ষা না, সেলফ ডিফেন্স না, বাংলাদেশের মর্যাদা বাঁচাবার জন্যে। তা আমি না বুঝতে পেরে জিজ্ঞেস করেছিলাম যে একটু খুলে বলুন। তখন বললেন যে আমার যে ইংরেজির অবস্থা, আমি তো 1 মিনিটও ইংরেজিতে কথা বলতে পারবো না। ইংরেজি পড়াতে পারতাম, গ্রামার পারতাম, সব কিছু পারতাম, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো না। সো আমি এই ইংরেজিতে কথা বলে যদি আমি তাদের বলতে চাই যে বাংলাদেশে আমি ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, তারা তো আত্মহত্যা করবে। তাদের ভাষা ইংরেজির দুরবস্থা দেখে তারা আত্মহত্যা করবে। তাই আমি তাদেরকে মিথ্যে বলতাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো আমাদের বাস্তবতা। তো সেই বাস্তবতায় আমাদের অক্সফোর্ড এডুকেটেড ববি হাজ্জাজ বলছেন যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাদের স্পিকিং টেস্ট হবে। এটি ভয়ঙ্কর একটি যন্ত্রণা হবে বাচ্চাদের জন্য। আরেকটি গুরুভার তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে আমরা শেখাতে পারবো না, শেখাবো না, কিন্তু তাদেরকে আমরা স্পিকিং টেস্টে বসাবো। আবার অভিভাবকরা ছুটবেন, কোথায় স্পোকেন ইংলিশের সেন্টার আছে, ক্লাস আছে, কোচিং আছে, সেখানে ছুটবেন তারা। তখন সরকারই আবার বলবে যে কোচিং সেন্টারের পেছনে সবাই ছুটছে। সো এই আত্মঘাতী স্ববিরোধী পরিকল্পনা অনতিবিলম্বে বন্ধ করতে হবে, কারণ এটি পুরো দেশে চালু করতে গেলে সরকারের কোটি কোটি টাকার দরকার হবে। কেন দরকার হবে? হয়তো বা সরকার চিন্তা করে থাকতে পারে যে স্পোকেন ইংলিশের টিচার নেব সব প্রাথমিক বিদ্যালয়ে। সো সেইটি কোটি কোটি টাকার বিষয়। সো সেইটি ঠিক হবে না, এই মুহূর্তে সেটি এইভাবে প্রয়োজনীয় না। আর সেটি না হলে পড়ানো যাবে না, পড়ানো হবে না, কিন্তু বাচ্চাদের টেস্টে বসতে বলা হবে। সেটি ভয়ঙ্কর রকমের আত্মপ্রবঞ্চনা হবে, প্রতারণা হবে বাচ্চাদের সঙ্গে। সেটি করা যাবে না, সেটি বন্ধ হতে হবে। আর আরেকটি বিষয় হলো অক্সফোর্ড এডুকেটেড ববি হাজ্জাজের জানবার কথা, কোনো একটি ভাষা অর্জিত হয় দুটো উপায়ে প্রধানত। একটি হতে পারে অ্যাকুইজিশন, আরেকটি হতে পারে লার্নিং, কনশাস লার্নিং। অর্থাৎ বাংলাদেশে আমরা যেভাবে ভাষা শিখছি এখন, আমাদের অ্যাকুইজিশন হচ্ছে না। উই আর নট অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ, উই আর ট্রাইং টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ কনশাসলি। আমরা সচেতনভাবে একটি ভাষা শেখার চেষ্টা করছি, অর্থাৎ কোনো একটি ভাষার গ্রামার শিখছি, ভোকেবুলারি শিখছি আলাদা করে, তারপর জোড়া লাগাবার চেষ্টা করছি। এই প্রক্রিয়াটিকে বলা হয় কনশাস লার্নিং, যেটি খুব বেশি এফেক্টিভ না, স্ট্রাগল হয় অনেক বেশি, আমরা বুঝতে পারছি সেটি। আর অ্যাকুইজিশন যেটি ঘটে আনকনশাসলি, অর্থাৎ আমরা বুঝতে পারি না। শিক্ষার্থী ইংলিশ স্পিকিং অ্যাটমসফিয়ারে থাকবে, শ্রেণীকক্ষের শিক্ষকরা ইংরেজিতে লেকচার দেবেন, অ্যাটমসফিয়ার ইংলিশ অ্যাটমসফিয়ার হবে, এবং একটি বাচ্চা আমরা মাতৃভাষা যেভাবে পিক করেছি, কোনো গ্রামার না শিখে, আলাদা করে কোনো শব্দ না শিখে, এইভাবে শিখবে একজন শিক্ষার্থী। তো বাংলাদেশের বাস্তবতা সেটি সম্ভব নয়। অ্যাকুইজিশন এখানে ঘটবে না আরও বহু বছর। এখানে কনশাসলি শিখতে হবে। তো কনশাসলি শিখতে হলে ছোট বাচ্চাদের জন্য তড়িঘড়ি করে রাতারাতি তাদের যোগাযোগ দক্ষতা বাড়াবার চেষ্টা করাটা অমূলক হবে, ইমপ্র্যাকটিক্যাল হবে, আনরিয়েলিস্টিক হবে, সো অগ্রহণযোগ্য। এটি বাদ দিতে হবে। আচ্ছা, এই গেল ববি হাজ্জাজের বাচ্চাদের ইংরেজি দক্ষতা বাড়াবার পরিকল্পনা। এর বাইরে আমাদের শিক্ষামন্ত্রী কথা বলছিলেন গতকাল তিনি কথা বলছিলেন ঢাকার একটি হোটেলে, আর সেখানে একটি সেমিনার চলছিল। সেটি ছিল কিউএস বাংলাদেশ ফোরাম 2026। প্রিয় দর্শক শ্রোতা, কিউএস ওয়ার্ল্ড কিউএস ইউনিভার্সিটিজ র্যাঙ্কিংস
কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কার কী অবস্থা, কোথায় আছে তারা, সে অবস্থাটি জানা যায়। প্রতি বছরই আমরা সেটি জানি। তো সেই বিষয়ক একটি সেমিনার সেখানে চলছিল। সেখানে 90টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে চিফ গেস্ট হিসেবে বক্তব্য রাখছিলেন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তো তিনি সেখানে তার বক্তব্যে উল্লেখ করেছেন যে তিনি বাংলাদেশকে এডুকেশন হাব বানাতে চান। তো আমরা যখন হাব বলি তার মানে সেটি হয় একেবারে ফোকাল পয়েন্ট যে কোনো কিছুর, যে কোনো কর্মচাঞ্চল্যের, যে কোনো অ্যাক্টিভিটিসের। তো যখন বলা হয় যে আমরা বাংলাদেশকে এডুকেশনের জন্য এডুকেশন হাব বানাতে চাই, সেটি একটি বোল্ড স্টেটমেন্ট, অনেক সাহসী একটি বক্তব্য। তো শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এবং তিনি এটি বলেছেন অন্য একটি প্রসঙ্গে, হাব বানাতে চান এই জন্যে যে যাতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করতে পারেন, সে কথাও তিনি বলেছেন যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করতে চাইছেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষাকে বিশ্ব পরিমণ্ডলে সম্প্রসারণ করতে চাইছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে এডুকেশন হাব বানাবেন, যাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আমাদের দেশের হায়ার এডুকেশনের দিকে আকৃষ্ট হন। প্রিয় দর্শক শ্রোতা, তার এই বক্তব্য প্রশংসনীয় আপাত দৃষ্টিতে, বাট ইমপ্র্যাকটিক্যাল, আনরিয়েলিস্টিক অ্যান্ড দেয়ারফর আনএক্সেপ্টেবল, অগ্রহণযোগ্য এটি। কেন? কারণ তিনি জোর দিচ্ছিলেন এমন একটি বিষয়ে এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য। তিনি বলছিলেন বাংলাদেশ সরকার ভিসা নীতি সহজ করেছে আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য। সো এখন ঝাঁকে ঝাঁকে আন্তর্জাতিক স্টুডেন্ট বাংলাদেশে চলে আসবে এবং এইভাবে বাংলাদেশ একসময় তার শিক্ষা ব্যবস্থাকে, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণ করতে পারবে। তিনি আরও অনেক কথা বলেছেন, বাট অবাক হয়েছি এখানেও কোনো হোমওয়ার্ক ছিল না তার বক্তব্যে। এটি অত্যন্ত ভাষা সারফেস লেভেলে একটি বক্তব্য রাখবার জন্য বক্তব্য, এর কোনো সারবত্তা নেই। বাংলাদেশে কি আন্তর্জাতিক স্টুডেন্ট আসতে পারছে না শুধু ভিসা জটিলতার জন্যে? আর সব দিক থেকে তাদের কাছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অ্যাজ অফ নাও খুব আকর্ষণীয়। প্রিয় দর্শক শ্রোতা, একটি দেশের ভিসা পলিসি যদি কঠিন হয় আর শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয়, তাহলে সেই ভিসা ব্যবস্থা বা ভিসার জটিলতাকে শিক্ষার্থীদের আটকে রাখতে পারবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আটকে রাখতে পারবে সেই দেশে যাবার জন্যে, উচ্চশিক্ষা নেবার জন্যে? মোটেই বিষয়টি এরকম না। তিনি ভুল জায়গায় অ্যাড্রেস করেছেন। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই জায়গাগুলো তিনি অ্যাড্রেস করেননি। তো তখন করেননি, কালকে সেটি ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে অ্যাড্রেস করবেন সেই প্রত্যাশায় বলছি। তিনি বিদেশে পড়াশোনা করেছেন, তার জানবার কথা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কোন বিষয়গুলোর জন্য একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকে দৌড়ে, আর কোন বিষয়গুলোর জন্য পিছিয়ে যায়, এগুলো তার জানবার কথা। তারপরও বলছি, একাডেমিক রেপুটেশন একটি বিশাল ব্যাপার। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক রেপুটেশন তৈরি হয়েছে, হতে পেরেছে, পারেনি। তো একাডেমিক রেপুটেশন কীভাবে হয়? যেটি বলছিলাম, যদি আন্তর্জাতিক স্টুডেন্ট এখানে এসে পড়তো, তারা ফিরে যেত তাদের দেশে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যদি অন্যান্য দেশের অ্যাডভান্সড ইউনিভার্সিটিগুলোর সঙ্গে যদি সেভাবে কোলাবোরেশন থাকতো গবেষণা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে, তাহলে আমাদের একাডেমিক রেপুটেশন আমরা অর্জন করতে পারতাম। সেটি ঘটেনি। তো সেইটি ঘটাবার জন্য যা লাগে তা আগে করতে হবে। আন্দাজে আগে থেকে হাব বানিয়ে ফেলেছি আর হাব বানিয়ে ফেলবো, সেগুলো অনেক পরের কথা, অ্যাডভান্স পর্যায়ের কথা। আমরা আছি এখন সার্ফেস লেভেলে। তারপর নিয়োগকর্তাদের কাছে, এমপ্লয়ারদের কাছে রেপুটেশন, অর্থাৎ কোনো একটি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা অন্তে গ্র্যাজুয়েশন সমাপ্ত করবার পর তারা কোথায় কোথায় চাকরি করছেন, এমপ্লয়াররা তাদেরকে কীভাবে মূল্যায়ন করছে, সেই বিষয়গুলো কিন্তু কোনো দেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের জন্যে হেল্পফুল। তো সেই বিষয়গুলো দেখতে হবে। সাইটেশনের একটি বিষয় আছে। বাংলাদেশের অধ্যাপকেরা কোথায় কোথায় লিখছেন, কোন কোন আন্তর্জাতিক জার্নালে লিখছেন, তাদের সেই জার্নালগুলো পৃথিবীর কোন কোন দেশের অধ্যাপকেরা কিংবা গবেষকরা ব্যবহার করছেন, কত বেশি ব্যবহার করছেন এবং কত বেশি উদ্ধৃতি দিচ্ছেন সেখান থেকে, যে এই বিষয়ে একটি সাইটেশন দেওয়া হলো, বাংলাদেশের অমুক অধ্যাপক এই কথা বলেছেন, অমুক গবেষণার থেকে এই বিষয়টি বেরিয়ে এসছে। এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিসা পলিসি এখানে ব্যাপার না। ভিসা পলিসি নিয়ে কাজ না করলেও চলবে একদমই। তো সেই অপ্রয়োজনীয় কথাটি তিনি সর্বাগ্রে বলে ফেলেছেন, দরকার নেই। আরও তাকে ডিপ থিঙ্কিং করতে হবে, আরও বিষয়ের গভীরে ঢুকতে হবে, আরও অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। না হলে কখনোই কিউএস ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আসতে পারবো না আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা বলবো অন্য কোনো এপিসোডে, অন্য আরেকটি টপিক নিয়ে।